শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। এই তারকাকথনের সেটে আমরা বিনোদন জগতের বিভিন্ন মাধ্যমের যারা শিল্পী রয়েছেন তাদেরকে নিয়ে বসি, কথা বলি, আড্ডা দিই, তাদের বিভিন্ন গল্পের কথা শুনি, কাজের কথা শুনি। আজও তার ব্যতিক্রম নয়, আজকেও আমাদের সঙ্গে রয়েছেন একজন শিল্পী এবং তিনি তার সঙ্গীতের মাধ্যমে তার পথ চলাকে সমৃদ্ধ করছেন বর্তমান আধুনিক গানকে, এবং তার গানগুলি আসলে আমাদের এত বেশি ভালো লাগে যে আমরা আজকে তাকে তার কথনের সেটে আমন্ত্রণ জানিয়েছি এবং তার সাথে গল্প করব, আড্ডা দিব। তিনি এ সময়ের জনপ্রিয় এবং প্রতিশ্রুতিশীল একজন শিল্পী লিজা। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি, আশা করছি দারুণ আড্ডা হবে আপনার সাথে। কেমন যাচ্ছে আসলে সঙ্গীতের সাথে যাত্রা? কোন কোন কাজগুলি করা হচ্ছে এখন একটু শুনি শুরুতে। গান তো অনেক ভালোবাসার একটা জায়গা, এবং আমি সবার প্রথমে বলে নিচ্ছি যে আমি খুব লাকি এই কারণে যে অনেকের অনেক ধরনের প্রফেশন থাকে, বাট ভালো লাগা এবং কাজের প্রফেশনের জায়গা এক হওয়া, এটা কিন্তু একটা, আমি বলি যে একটা বিরাট ব্যাপার। আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমার ভালোবাসার জায়গা গান এবং গানকে নিয়ে আমি আছি, এবং এই সময়ের আমার ব্যস্ততা সবকিছু মানে গানটাকে ঘিরেই। কাজ হচ্ছে দেশের অবস্থা, যেটাই বলি, একটু আমরা মনে হয় যে এখন একটু আনস্টেবল আছি, কিন্তু তারপরও যারা আসলে গান প্রেমী, গান পাগল, আর মানুষের মনকে ভালো রাখার জন্য তো গান অবশ্যই শুনতে হবে, আর আমার মন ভালো করার জন্য গান অবশ্যই গাইতে হবে। তো এভাবে মানে টুকটাক চলছে সবকিছু মিলিয়ে। কোন গানগুলি নিয়ে এখন আসলে কাজ করা হচ্ছে? আমরা শুনেছি আপনি হৃদয় খান ফিচারিং একটি নতুন গানে কাজ করেছেন। এই গানটা হচ্ছে নেই অধিকার, গানটা টাইটেল। এটা বেশ কিছুদিন আগেই কমপ্লিট হয়েছে অডিওটা, আর ভিডিওটা আমি খুব রিসেন্ট, আমি আমাদের দেশের একটা সুন্দর জায়গা, এটা পিকচারাইজেশন যখন হবে দেখা যাবে, তখন সবাই বুঝতে পারবে আমাদের সবচেয়ে গর্বের জায়গা যেটা সমুদ্র সৈকত, সেখানে আসলে শুট করেছি এবং অলমোস্ট কমপ্লিট। এখন শুধুমাত্র একটা, ওই যে বলছিলাম, একটা ভালো সময় দেখে আমি এটা রিলিজ করব। আর এছাড়াও আমার খুব পছন্দের সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, ওনার সাথে একটা গান হয়েছে আমার, মানে এটাও আমি অডিওটা কমপ্লিট আছে, ভিডিওটা গানের টাইটেলটা কি ফিক্স হয়েছে? এটা এখনো তো আসলে ঠিক করিনি, বাট মনে হয় যে ওটা টাইটেলটা হতে পারে গরুর গাড়ি। বাট আচ্ছা, ওইটা একটু মানে ওয়েডিং সং এর মতো, যে একটু ফান যারা পছন্দ করেন, বা ওই যেহেতু স্টেজ শো করা হয়, তো ওইটাকে মাথায় রেখে আসলে এইভাবে গান করা হয়। তো বউকে নিয়ে গেলে গরুর গাড়িতে নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এটা খুব মজার, আমরা অপেক্ষায় থাকছি আসলে গানগুলির জন্য, এবং আশা করছি গানগুলি শ্রোতারা যারা আছেন তারা পছন্দ করবেন, ভালোবাসা জানাবেন। আপনার জন্য শুভকামনা। একটু ফিরে আসতে চাই, রিসেন্টলি আপনি ইউরোপ ট্যুর থেকে এসেছেন, সেখানে ভিন্ন রকম অভিজ্ঞতা গান নিয়ে সেখানে আপনি পরিবেশন করেছেন গান, সেই অভিজ্ঞতাটা শুনবো, সাথে ইউরোপ ট্যুরের একটি ছোট এভিউ আমরা দর্শকদেরকে সাথে নিয়ে দেখে আসবো। আমার বন্ধু তোমারে দেখিবার মনিল, ও প্রিয় ভালোবাসা নিও, তুমিও ভালোবেসে যেও। চমৎকার হাস্যোজ্জ্বল চেহারার দারুণ কিছু গান আমরা শুনে আসলাম। ইউরোপ ট্যুর সম্পর্কে একটু শুনে আমার এটা দেখে খুব ভালো লাগলো আমার, কারণ অনেক সময় দেখা যায় যে এগুলো ডিফারেন্ট কান্ট্রিতে করা, বাট একসাথে এই অল্প সময়ের মধ্যে আমাকে একটা সারপ্রাইজই দেওয়া হলো। থ্যাংক ইউ সো মাচ। আর আমি এবার ইউরোপ ট্যুরটা ছিল আসলে আমার জন্য অনেকভাবে স্পেশাল, কারণ ওখানে শুধুমাত্র আমি পারফর্ম করতে গিয়েছি, গান করতে গিয়েছি সেটা না, তার পাশাপাশি এই প্রথমবার আমি আমার ছোট মেয়েকে, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আসলে এই ট্যুরটাতে যাই, এবং বেশ লম্বা সময়ের একটা ট্যুর ছিল। আমরা 5টা দেশে গান করি, তার পাশাপাশি আরো 2টো দেশ আমরা পাশে ঘুরে আসি। প্রথম শোটা ছিল ফ্রান্সে, তারপর আমরা বেলজিয়াম গেলাম, তারপর হচ্ছে সেখান থেকে সুইজারল্যান্ডে শো করলাম, তারপরে ইটালি মিলানোতে করলাম, তারপর শেষে স্পেনের বার্সেলোনা হয়ে
ঢাকায় আসলাম। তো এটা আসলে অনেক অনেক ভালো লাগার, কারণ আমরা দেশে যেভাবে গান করি দেখা যায় যে দেশের মানুষ, অডিয়েন্স যারা টিভি খুললেই হয়তো দেখতে পাচ্ছে বা সামনে যে কোনো আয়োজনে আমরা আমাদেরকে খুব কাছাকাছি পাচ্ছে, বাট দেশের বাইরের প্রোগ্রামগুলো ওরা একটা প্রোগ্রাম সারা বছর ধরে প্ল্যান করে এবং সেই প্রোগ্রামগুলো বেসিক্যালি ছিল পহেলা বৈশাখ বা বৈশাখী মেলা ওই রকমের একটা ব্যাপার। তো বাংলাদেশে যেরকম দেখেছি সবাই লাল সাদা শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে পহেলা বৈশাখ উদযাপন করি, ওখানেও তেমনটা হয়েছে। পিঠা, বাঙালি খাবার এবং তাদের যে এত বড় প্রিপারেশনটা নিচ্ছে এতদিন ধরে একটা সুন্দর আয়োজনের জন্য, এরকম আয়োজনে যেতে আসলে অনেক ভালো লাগে এবং অনেক স্পেশাল। বিদেশের মাটিতেও আসলে দেশের একটা ফিলিংস কাজ করে। হ্যাঁ, একদমই মনেই হচ্ছিল না যে ওখানে আমি দেশের বাইরে আছি। সেখানে কি কোয়ার্টেট আর্টিস্ট হিসেবে কেউ ছিল কিনা? আরো কয়েকজন গিয়েছিল পারফর্ম করার জন্য। গানের ছিল, বিভিন্ন উপস্থাপনার ছিল, নাচের ছিল, মানে সব মিলিয়ে একটা সুন্দর একটা টিম ছিল। সেই জন্য আসলে বেশ লম্বা সময়টা কিভাবে চলে গেছে বুঝতে পারিনি। বাট গান গাইতে তো আমার যেহেতু গানের মানুষ ভালো লাগে, আর গান যারা পছন্দ করে শুনতে বসে, সেটা দেশের বাইরে সব জায়গায় খুব ভালো লাগে। তারপরও যখন মঞ্চে গান পরিবেশন করা হয় সেটা, বা আবার যখন টেলিভিশনে গান পারফর্ম করা হয়, দুটো তো ভিন্ন রকম নিশ্চয়ই। কোন জায়গাটায় লিজা বেশি আসলে কমফোর্টেবল বা বেশি মজা পায়? আমার আসলে লাইভ সিঙ্গিং ভালো লাগে বেশি। এটা যে কোনো মাধ্যমে হতে পারে। আমি যখন এভাবে লাইভে বসি গান করি, এটা খুব পছন্দের। লাইভ গাচ্ছি, স্টেজে যখন অডিয়েন্সের সামনে গাচ্ছি সেটাও খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে খুব সুন্দর একটা কি বলে, একটা খুব কাম একটা পরিবেশ, সেখানে খুব মিষ্টি মিষ্টি গান শুনতে যাচ্ছি, এটাও ভালো লাগে। আবার অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টদের প্রোগ্রাম, তারা খুব মেলার প্রোগ্রাম, খুব মজা করছে, নাচানাচি করছে, আমরাও খুব ফান করে গান করছি, এটাও ভালো লাগে। শিল্পী যারা রয়েছেন তাদের তো শুধু গান কিংবা অভিনয় নয়, আরও বেশ কিছু বিষয় এখানে প্রাধান্য দেওয়া উচিত। প্রফেশনালিজম মেনটেন করার বিষয়টাও এখানে থেকে যায়, এবং বর্তমান সময়ে বা আপনাদের সমসাময়িক সময়ে যারা শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে বলা হয় যে আপনি সব দিক থেকে প্রফেশনালিজমটাকে মেনটেন করেন। তো এই বিষয়টা আসলে কিভাবে মেনটেন করা হয় এবং বিষয়টা আসলে নিজের মধ্যে কিভাবে আত্মস্থ হলো কবে থেকে? এটা আসলে কিভাবে যেন হয়ে যায়, আমি অত প্ল্যান করি না। বাট আমি যেটা করি, আমি যখন কাউকে কোনো কথা বলে দেই যে আমি আজকে এই প্রোগ্রামটাতে আসব, মানুষের শরীরের উপরে তো আসলে কথা নাই, যদি অসুস্থ না হই তাহলে আমি যেভাবেই হোক আমি চেষ্টা করি সেই জায়গাটায়, মানে যারা অ্যারেঞ্জ করছে তাদেরকে কোনো হ্যাসেল যাতে না পোহাতে হয় ওই জায়গাটায়। আমার মনে হয় আমি একটু বেশি মানুষের কেয়ার করি, সেই জন্য এটা হয়ে গেছে। এটা আমার ব্যক্তি জীবনেও তাই, যে আমি খুব অন্যকে কেয়ার করতে পছন্দ করি, বিশেষ করে ভালোবাসার মানুষ আমার যারা আছে। তো কাজের ক্ষেত্রেও আমার সেটাই, আমি চেষ্টা করি মানে যতটা আমি কম মানুষকে কষ্ট দিতে পারি, কারণ আমি জানি একটা প্রোগ্রামের পিছনে অ্যারেঞ্জার যারা থাকে অনেক পরিশ্রম করতে হয়। সামটাইমস এই পরিশ্রমটা আমাদের থেকে অনেক অনেক বেশি থাকে। তো যারা এই প্রোগ্রামটা, ওই যে বলছিলাম যে অনেক প্ল্যান করে তারা একটা প্রোগ্রাম করে, আমি হয়তো একদিন দুদিন পরেই শো করছি, বাট ওনারা যেই আয়োজনে যায় তারা তো খুব প্ল্যান করে একটা আয়োজন করে, তো সেটা যাতে পণ্ড না হয় সেই চেষ্টাটা করি। আর কাজ ভালোবাসলে, কাজের প্রতি সৎ থাকলে, এবং আর আমার অনেক বেশি চাওয়া নাই, আমার মনে হয় এটা আরেকটা দিক হতে পারে যে এই প্রোগ্রামটাতে এখানে যাচ্ছি, এটা থেকে ভালো আরেকটা প্রোগ্রাম এসেছে, সেখানে চলে যাব স্কিপ করে না, আমি ওটাতে যাই না। মানে কমিটমেন্টের প্রতি একটা, যেটাই হোক আমার যেটা আগে কথা হয়েছে, যাকে আমি আগে কথা দিয়েছি তার সাথেই আমি কাজ করতে চাই, এটা একটু মেনটেন করার চেষ্টা করি। আর মনে হয় অনেক সময় হয়েছে না, বেশ 2008 সালে থেকে এসেছি, এখন 2025 সাল, বেশ লম্বা একটা সময় কাজ করতে করতে হয়তো একটু বুঝতে শিখেছি, এভাবেই মনে হয় হয়ে যায়, এটা আস্তে আস্তে গ্রো করে মনে হয়। 2008 সাল ক্লোজ আপ 1, সেখান থেকে এখন 2025 সালে এসে বিভিন্ন মাধ্যমে লিজা গান করছে, তার গানগুলি ভালোবাসছে মানুষ, শুনতে পছন্দ করছে। তখন কি আসলে মনে হয়েছিল যে আমি আসলে এইভাবে? না, তখন তো অনেক ছোট, তখন আসলে বুঝতামই না আমার মনে হয় এটা, কারণ আমি তখন ক্লাস 10-এ পড়ি মাত্র, এসএসসি পরীক্ষাও তখনও দেইনি। তো ওই সময়টায় ছিল মানে পরীক্ষার মতো ছিল আসলে গানটা আমার কাছে, যে ক্লাসে মানে পড়া দেওয়া হলো এবং সব ভালো করে পারফেক্টলি
করে নিয়ে যেতে হবে যে ব্যাপারটা ছিল, বা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, প্লেসের মধ্যে থাকতে হবে, যে এরকম একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। গানটাও আমার তখন ওরকম ছিল যে যেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে একদম স্টেজে সেভাবেই আমার যতটা 100% দিয়ে গাওয়ার চেষ্টা করা, ওটা ছিল। বাট ওইটার থেকে পরবর্তীতে গানটাকে এভাবে নিয়ে আগাবো, এটা আসলে তখন তো আসলে সময়ও হয়নি, তখন অনেক ছোট ছিলাম। কিন্তু যখন থেকে একটু একটু করে বুঝতে শিখেছি, গানের প্রতি ভালোবাসাটা আসলে অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং সেই গান নিয়ে বিভিন্ন জায়গাতে আমরা আপনাকে দেখেছি, আপনাকে বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে দেখেছি। আপনাকে সম্প্রতি শাইখ সিরাজ পরিচালিত এবং চ্যানেল আই সম্প্রচারিত হয়েছে একটি অনুষ্ঠান জুইফুল সাবিনা ইয়াসমিন, সেখানেও আপনি কাজ করেছেন। তো এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলতে চাই। শুরুতে একটু জানতে চাইবো বিচারক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা। না, ওটাকে আমি আসলে বিচারক বলি না, কারণ আমি তো এখনো শিখছি। বাট ওটা ছিল একটা ইয়াং মানে যারা আছে তাদের থেকে ট্যালেন্ট হান্ট করা একটা কম্পিটিশন। তো ওখানে আমার কাছে আমার সাথে ছিল আমাদের খুবই পছন্দের শ্রদ্ধেয় কবির বকুল এবং শ্রদ্ধেয় ইমন সাহা। তারা আমার সাথে, তাদের সাথে আমি আসলে জাজমেন্টে বসেছিলাম। এবং সেখানে আমি চাচ্ছিলামই যে এরকম যে আমার সাথে স্টেজে গাইবে, আমি এখন পারফর্ম করছি, আমার সাথে নতুন একটা ছেলে বা মেয়ে গাচ্ছে, তো তারা কেমন হতে পারে। আমি জাস্ট ওই জায়গাটাতেই ছিলাম, বিচারকভাবে আমি বলতে চাই না আমাকে। ওইটা একটা অন্যরকম আসলে অভিজ্ঞতা, কারণ আমি যেভাবে অডিশন থেকে শুরু করে, ওয়েটিং রুম থেকে শুরু করে যেভাবে যেভাবে রিয়েলিটি শোতে এসেছিলাম, ঠিক সেভাবে যখন দেখছিলাম যে আরও সবাই আসছে কাজ করার জন্য, প্রতিযোগীরা এইভাবে আছে, তো এটা আমি খুব মানে নস্টালজিয়ার মধ্যে পড়ে যাচ্ছিলাম। বারবার দেখে মনে হচ্ছিল যে আমি আছি এখানে, এরকম। এটা একটা অন্যরকম। তাহলে সেই অভিজ্ঞতায় আসলে কো আর্টিস্ট খোঁজার চেষ্টাটা বেশি ছিল। একদম। এটা সেক্ষেত্রে আসলে কো আর্টিস্ট হিসেবে তো অনেকের সাথে আপনি গান করেছেন, কার সাথে আসলে গান করে একটু বেশি কমফোর্ট ফিল হয়েছে পুরুষ কণ্ঠে? এটা আসলে একটু বলা মুশকিল। আমি কো আর্টিস্টের থেকে গানটাকে আসলে বেশি প্রায়োরিটি দেই, কারণ গানটা কেমন হচ্ছে আসলে। তারপর দেখা যায় যে কম বেশি আমাদের সাথে যারা আছে সবাই তো কি বলে রিয়েলিটি শো থেকে মোস্ট অফ দ্য আর্টিস্ট এসেছে এবং তারা অলরেডি পরীক্ষিত একদম, এবং আমি কাকে ছেড়ে কাকে ভালো বলবো। আমরা বিভিন্ন জায়গায় কাজের অভিজ্ঞতা শুনছিলাম, এবার একটু শাইখ সিরাজ নির্মিত চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান জুইফুল সাবিনা ইয়াসমিন, এই অনুষ্ঠানে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এটা অনেক স্পেশাল আমার জন্য এবং আমি বলবো আমি এখানে চ্যানেল আইকে অনেক বেশি আমার মন থেকে ভালোবাসা জানাতে চাই, কারণ তারা বিশেষ আয়োজন এবং শ্রদ্ধেয় শাইখ সিরাজ স্যার উনি যখন থাকেন, ওনার আরেকটা কাজে আমি করেছি এবং এত ভালো রেসপন্স যে অনেক ভরা একদম নাচানাচি ক্রাউডের মধ্যে বলে ফুলের কানে ভ্রমর এসেছে গানটা একটু শুনতে চাই, ওটা কিন্তু আমি ওনার প্রোগ্রামেই করেছিলাম আগে। এবং তারপর যখন জুইফুল সাবিনা ইয়াসমিন এই প্রোগ্রামটাতে আমাকে বলা হলো গাইবার জন্য, নিশ্চয়ই আমি ছোটবেলা থেকে বড় হয়েছি কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, তাদের গান শুনতে শুনতে। রুনা লায়লা ম্যাডামের সান্নিধ্য আমার পাওয়া হয়েছে, ওনার সামনে গান করেছি, সেই ভালোবাসাটা আমি একটু হলেও ওই জায়গাটায় যেতে পেরেছি। কিন্তু সাবিনা ইয়াসমিন আমার একটা বিরাট শূন্যতার জায়গা ছিল, যে ওনার সাথে আমি স্টেজ শেয়ার করেছি, গান করেছি, বাট ওনার সামনে বসে গান গাওয়ার যে ইচ্ছাটা সেটা আমাকে চ্যানেল আই পূরণ করে দিয়েছে। এবং এত সুন্দর একটা আয়োজন, অন্য সব আয়োজন থেকে আমি মনে রাখার মতো, কারণ প্রতিটা ডিটেল থেকে শুরু করে সব কিছুই মানে খুব বলে না যেটা পারফেকশন, মানে সব কিছু পারফেক্ট ছিল। এবং সেখানে যে আমি গান গাওয়ার সুযোগ পেয়েছি সেটাই আমার কাছে বিশাল একটা ব্যাপার। আর একই সাথে কিন্তু ওখানে আমরা দেখেছি আপনি ছাড়াও সমসাময়িক অনেক শিল্পী সেখানে এসেছিলেন, গান করেছেন, সেটাও নিশ্চয়ই একটি চমৎকার অভিজ্ঞতার অংশ। অবশ্যই, আমি এটাই বলছিলাম যে এখানের যে প্ল্যানিং, মানে চ্যানেল আই যে প্ল্যানিং গুলো হয় সেটা সব মিলিয়ে সবকিছুর থেকে অন্য সবকিছুর থেকে আলাদা হবে, এবং সেই আলাদা ব্যাপারগুলো মানে এই প্রোগ্রামটাতে ছিল। গান গাওয়া তো হয়, সেটা তো আমরা জানি, গানের পাশাপাশি আর কি কি করতে পছন্দ করেন? আর কিছু করার তো সময়ই পাই না। তারপর অবসরে বই পড়া কিংবা ঘোরাঘুরি? ঘোরাঘুরি আমার আসলে ওভাবে করতে ভালো লাগে না, যেমন কারণ কাজের থ্রুতেই অনেক ঘুরতে হয় আমার, মানে যে সময়টা আমি বাসায় থাকি এটাই আমার খুব ভালো লাগার সময়। গানের পাশাপাশি আমি
টুকটাক একটু পড়ার চেষ্টা করি আমি, এনিথিং মানে কিছু যে কোনো কিছু দিলে আমার পড়তে ভালো লাগে। এটা খুব স্পেসিফিক্যালি এই লেখকের পড়া ওরকম কিছু না। এমনিও যখন দেখা যায় যে আমি বসে আছি বা গাড়িতে জার্নি করছি, আমি খুব পড়তে ভালোবাসি। আর এখন যে আমার মেয়েটা ছোট, তো ইয়াশা, মেয়ের সাথে সময় কাটানো হয় 1.5 বছর বয়স হয়েছে তার, তো দেখা যায় গান থেকে মনে হয় যে কোনো কাজ থেকে, শোজ থেকে মনে হয় কত তাড়াতাড়ি বাসায় যাব, ওর দুষ্টুমিগুলো দেখবো। অনেক সময় দেখা যায় ফোনও খেয়াল থাকে না, সবাই ফোন করছে দেখছি না। একটা সময় পরে আসলে ব্যাপারগুলো এমনই হয়ে যায় না, সবার জীবনে এরকম হয়। আসলে এত ব্যস্ততা, এত জায়গায় গানের পারফরমেন্স, শুটিং, বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যস্ততা, সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা কিরকম থাকে? অনেক বেশি। এটা তো একদম শুরু থেকেই, কারণ পরিবারের সাপোর্ট না থাকলে এটা কখনোই পসিবল না। যেমন আজকে আমি এখানে এসেছি, আমার 1.5 বছরের একটা বাচ্চা মেয়েকে রেখে এসেছি, তো আমার মা যদি সেই জায়গাটায় আমাকে সাপোর্ট না করতো, এটা কিন্তু পসিবল হতো না। হয়তো আমি সাথে করে নিয়ে আসতে হতো, ওই টেনশনটা আমার মাথায় থাকতো। বাট আমার পরিবার, এই যে আমার ছোট ভাই এখানে সেটেই আছে, বসেই আছে, তো আমার বাবা, আমার মা, আমরা তো ছোট ফ্যামিলি, বাবা মা ভাই বোন, দেখা যায় যে সবাই আমার কাজটাকে সবচেয়ে বেশি সবার কাজের বাইরে প্রায়োরিটি দেয়। এবং এটা যে কোনো পরিবারের যে কোনো সন্তানের পেছনে যদি থাকে, সে শাইন করবে। একটু জানতে চাইবো, গানের সাথে তো এত বছরের একটা পথযাত্রা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নানানভাবে ভালোবাসা পেয়েছেন, সেটা মঞ্চে গান পরিবেশন হোক কিংবা লাইভে, এরকম কোনো স্মৃতি যেটা যারা ফ্যান রয়েছেন, আপনার গান যারা ভালোবাসেন তাদের কাছ থেকে আপনাকে আরো বেশি উদ্দীপিত করেছে, মনে হচ্ছে গানটা আরো বেশি ভালো করে করা উচিত আমার? এটা আমার প্রতিনিয়তই মনে হয়, যখন আমি আমার ফ্যান পেজে সবার কমেন্ট পড়ি, আমার ইনবক্স দেখি, এবং অনেক অনেক মানুষ যারা আমাকে 2008 সাল থেকে ফলো করছে, এমন অনেক যারা আমার গান ভালোবাসে, তারা এখন পছন্দ করতে করতে ব্যাপারটা এমন হয়েছে, ওরা আমার ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে। সব খবর জানে, কোথায় যাচ্ছি জানে, কোন কাজ নতুন আসছে জানে, সব কিছু। এগুলো ভালোবাসা, একটা বললে আরেকটা মনে হয় ছোট হয়ে যাবে এমন লাগে। বাট প্রতিটা সময়ে আসলে আমার কাছে যারা আমাকে গান দিয়ে চেনে, আমার কাছে খুব ইন্সপায়ারিং লাগে। যেমন এখানে বসেছি, আপনি যতগুলো কথা বলছেন, বা যারা আমাকে দেখছে শুনছে, এই জায়গাটা তো ভালোবাসার জন্যই। পরিবার থেকে যখন যে কোনো কাজের একটা ভালো ফিডব্যাক আসে, মা কিংবা বাবা যখন বলে যে এই প্রোগ্রামটা বা এই গানটা অনেক বেশি ভালো লেগেছে, তখন তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এরকম কোনো গানের ক্ষেত্রে কোনো স্মৃতি আছে কিনা? আমার আব্বু আমার সব গানই পছন্দ করে, সব কিছুই পছন্দ করে, তো আব্বুর কাছ থেকে ভালো খারাপ কিছু অ্যান্সার পাওয়া যাবে না। আমার ছোট ভাই ক্ষেত্রেও তাই, বেশিরভাগ ভালো বলে। আর আমার আম্মু দেখা যায় যে একটু কি বলে, একটু ধরে যে এটা এরকম ছিল, বা আজকে তোমাকে বেশি ভালো লাগেনি, আজকের গানগুলো এমন হয়েছে। তো আমার মনে হয় সমালোচনা মনে হয় সুন্দর করে মাই, আর সবাই আমার ফেভারে আছে। সো স্পেসিফিক্যালি কোনো গান, আব্বু আমার নিজের গাওয়া গানই অনেক পছন্দ করে। আব্বু নিজে টিকটক খুলেছে আমার গান দেখার জন্য, কারণ আমি টিকটকে যে গানগুলো করি সব নিজের গান করি, নিজের গাওয়া গানগুলো করি। তো দেখা যায় আব্বু সেটাই, রিসেন্ট কিশোরের সাথে একটা গান করা হয়েছে, এটা খুব পছন্দ করে আব্বু, ও প্রিয় ভালোবাসা নিয়েও। আমরা গানটা শুনতে শুনতে আসলে আয়োজন থেকে বিদায় নেব। তার আগে একটু জানতে চাইবো, শিল্পী হিসেবে তো গান গাওয়াটা প্রধান বিষয়, এছাড়াও শিল্পীর আরো কিছু সামাজিক দায়বদ্ধতার জায়গা থাকে, নানান ধরনের কার্যক্রমের সাথে অনেকে জড়িত থাকেন, এরকম কোনো কিছুর সাথে সম্পৃক্ততা আছে? আছে, এরকম অনেক কিছুই আছে, কিন্তু এই জায়গাগুলো আমি আসলে সামনে আনতে চাই না। বাট আমি চেষ্টা করি আমার আশেপাশে যারা আছেন তাদের জন্য যতটুকু পারা করবার, কারণ একটা সময়ে আমি সবার ভালোবাসা, সবার সাপোর্ট নিয়ে কিন্তু এই অবস্থানে এসেছি। বাট আমি যদি কোথাও থেকে কোনো জায়গা থেকে মনে হয় যে কারো কোনো হেল্প লাগবে বা সাপোর্ট লাগবে, সেটা এতিমখানা হতে পারে, সেটা কোনো হসপিটাল হতে পারে, সেটা কোনো মাদ্রাসা হতে পারে বা স্কুল হতে পারে, সেগুলো আমি করি। বাট সেটা একান্তই আমার ব্যক্তিগতভাবে খুব নিজের কাছে রাখি। এটা আসলে আমি কখনোই কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেই না। এই ব্যাপারগুলো আমার নিজের কাছে রাখতেই ভালো লাগে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটু জানতে চাইবো, 2008 সাল থেকে 2025 সেই প্রসঙ্গে তো শুনলাম,
2030 সাল মানে আগামী 5 বছর, এর 5 বছরের কোনো পরিকল্পনা আছে কিনা যে আমি এইটা অ্যাচিভ করতে চাই, বা প্রত্যাশার জায়গাটা একটু শুনতে চাই? এই জায়গায় আমি খুব আনাড়ি, কারণ আমি খুব বেশি প্ল্যান করতে পারি না, খুব বেশি অনেক দূর প্ল্যান করতে পারি না। এইখানেও মনে হয় যে আগে যে জায়গাটা প্রশ্নটা ছিল প্রফেশনালিজম মেইনটেইন করা, এটা মনে হয় এই জন্য হয়। আমি জাস্ট শুধুমাত্র এক সপ্তাহ হতে পারে বা নেক্সট 2 ডেজ হতে পারে যে এই প্ল্যানগুলো আমার, এই কাজ আছে, এগুলো আমি একদম 100% দিয়ে করব। বাট অনেক বেশি যখন চিন্তা করতে যাই তখন গোলমেল হয়ে যায়। তারপরও গান নিয়ে তো আমি গানের মানুষ, তো 5 বছর পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সেই পর্যন্ত, তাহলে হয়তো আমি এমন কিছু কাজ দিতে চাই যেই কাজগুলো, এটা আমার বরাবরেরই প্ল্যান, যে এখনো হয়নি আসলে ওই কাজ। মানুষ গানটা তো শুধুমাত্র আনন্দের সময় শুনে ওরকম না, দুঃখের সময় শুনে, যে কোনো অনুভূতিতে শুনে। তো আমার গান এমন গান হতে মানে এমন গান আমি চাই যে গানটাতে মানুষ আমাকে তার ভালো লাগার সময়ও স্মরণ করবে, খারাপ লাগার সময়ও স্মরণ করবে। ওই রকম গান আমার এখনো হয়নি, আমার কেন জানি মনে হয়। আমরা গান নিয়ে অনেক কথা বললাম, অনেক প্রসঙ্গে আমাদের আলোচনা হলো, আড্ডা হলো, ভীষণ ভালো লাগলো কথা বলে আসলে। এবং এইভাবেই আসলে লিজা এগিয়ে যাক, আমরা চ্যানেল আই পরিবার সেরকমই প্রত্যাশা করি, এবং আমরা চাইবো ভবিষ্যতে আরও চমৎকার কিছু গান উপহার পেতে। আমরা একেবারেই শেষ পর্যায়ে এসে গিয়েছি আয়োজনের। আড্ডাটা ভীষণ ভালো ছিল, আশা করছি আমাদের দর্শকরাও ভীষণ উপভোগ করেছেন। আমরা গান শুনতে শুনতে আজকের আয়োজন থেকে আমি ধন্যবাদ দিতে চাই, আপনাকে ধন্যবাদ দিতে চাই, সেই সাথে চ্যানেল আইকে ধন্যবাদ দিতে চাই, কারণ কাজ করতে করতে দেখা যায় যে অনেক চ্যানেলের সাথে কাজ করা হয়, কিন্তু ভালোবাসার জায়গা খুব কম থাকে। আমার কাছে মনে হয় চ্যানেল আই যখন বিশেষ আয়োজনে আমাকে বলে, সেরকম বিশেষ ভালোবাসার জায়গাটা কিন্তু চ্যানেল আই এর কাছে, আমার কাছে চ্যানেল আই। সো এই চ্যানেল অনেক ভালো করুক, যেমন সুন্দর সুন্দর কাজ হচ্ছে আরও অনেক সুন্দর কাজ হোক, এটাই প্রত্যাশা করব। আর আমার জন্য যারা দেখছেন সবাই দোয়া করবেন, ভালো গান শুনবেন, এটাই বলার। আর শেষে যে গানটা শুনতে চান আপনি, সেটা আমার বলছিলাম যে আমার বাবার পছন্দ। এই গানটার কথা সুর করেছেন কিশোর দাস, আর গেয়েছেন আমার সাথে কিশোর। দর্শক, আমরা গান শুনতে শুনতে আজকের আয়োজন থেকে বিদায় নিব। আশা করছি আপনাদের এই আড্ডা ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি গানে। বলছি তোমায় ওগো শোনো, ভুলো না আমায় কোনোদিনও। বলছি তোমায় ওগো শোনো, ভুলো না আমায় কোনোদিনও। এ সময় থেমে যায়, এ মায়া থেকে যায়, তেমনি তুমিও থেকে যেও। ও প্রিয় ভালোবাসা নিও, তুমিও ভালোবেসে যেও। ও প্রিয় ভালোবাসা নিও, তুমিও ভালোবেসে যেও।